এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। এই সংবাদ শিরোনাম। ইহুদিবাদীরা অকল্পনীয় দাঁত ভাঙা জবাব পাবে সশস্ত্র বাহিনীর প্রধান। প্রতিরোধ ফ্রন্টকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান, রহিম মুসাভি। তাখতে রাভান্সি অসলোয় পৌঁছেছেন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে, জানালেন মুখপাত্র। বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। এবং ইসলামাবাদ অভিমুখে লং মার্চ, সংঘাত ও জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরির আশঙ্কা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি প্রতিরোধমূলক এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার পক্ষে। উপযুক্ত সময়ে শত্রু সর্বোচ্চ হুমকি মোকাবেলা করার বিষয়টি প্রতিরক্ষা নীতিতে গুরুত্ব পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সামরিক কমান্ডারদের এক সমাবেশে জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের রেড লাইন লঙ্ঘন করেছে। পার্স টুডে এসব তথ্য জানিয়েছে। মেজর জেনারেল বাকেরি আরও বলেছেন, ইহুদিবাদীদের জানা উচিত ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী নীতি, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের সশস্ত্র বাহিনী শত্রু জবাব দেওয়ার ক্ষেত্রে যেমন তাড়াহুড়ো করে না, তেমনি বিলম্বও করে না। সঠিক সময়ে সাহসিকতার সঙ্গে আগ্রাসীদেরকে নিখুঁত ও ভিন্নধর্মী জবাব দেওয়া হবে, যাতে তারা অনুশোচনা করতে বাধ্য হয়। এদিকে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, বর্ণবাদী ইসরায়েল সরকারের আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টকে তাদের বৈধ ও ন্যায়সঙ্গত লড়াইয়ে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান। জেনারেল মুসাভি তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন, গাজা যুদ্ধ পরবর্তী সময়ে জন্য ইহুদিবাদী ইসরায়েলের কাছে কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার এক বছরেরও বেশি সময় পর এখন ইসরায়েল একটি চরম অচল অবস্থার মুখে পড়েছে। নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ার কারণে দখলদার সরকার যুদ্ধ পরবর্তী সময়ের জন্য কোনো পরিকল্পনা তুলে ধরতে পারছে না। ইরানের সেনা প্রধান বলেন, প্রতিরোধ ফ্রন্ট এখনো পূর্ণ শক্তিতে বিদ্যমান এবং তারা বিগত এক মাসে ইহুদিবাদী সরকারকে বড় ধরনের আঘাত করেছে। তিনি আরো বলেন, আগ্রাসী ও দাম্ভিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট হচ্ছে প্রধান রক্ষা কবচ। জেনারেল মুসাভি বলেন, প্রতিরোধ শুধু সামরিক খাতে সীমাবদ্ধ নয়, বরং এটির মধ্যে শক্তি ও ক্ষমতার সবগুলো উপাদান বিদ্যমান। তিনি বলেন, গত বছরের আলাক্সা তুফান অভিযানের নেতৃত্ব দিয়েছে হামাস এবং সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ওই অভিযোগের ফলে ইসরায়েলের পশ্চিমা শাসক গোষ্ঠীগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দেয়। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল হিজবুল্লাহ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে 51টি অভিযান চালিয়েছে বলে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ 48টি অভিযান চালিয়েছিল। সোমবার হিজবুল্লাহ নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের 150 কিলোমিটার গভীরে গিয়ে আশদোদ নৌঘাঁটিতে আঘাত হানে। এছাড়া তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম সেনা ঘাঁটিতেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়। এসব হামলায় 350টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং এই সময় ইসরায়েলের বিভিন্ন শহরে 543 বার সাইরেন বেজে ওঠে। ফলে প্রায় 40 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।
এসব রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও সেসব ক্ষতির বিবরণ তেল আবিব প্রকাশ করেনি। তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোরও খবর দিয়েছে হিজবুল্লাহ। সোমবার হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলে অবস্থিত অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করেও রকেট হামলা চালিয়েছেন। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সহ আরও কিছু ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে তেহরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে বলে ঘোষণা করেছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পরমাণু ইস্যুর পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে সম্ভাব্য আলোচনায় জার্মানি যোগ দেবে বলে আমি নিশ্চিত করছি। তবে তিনি সম্ভাব্য এ আলোচনার সময় বা স্থান জানাননি। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাভান্সি 3 ইউরোপীয় দেশের সঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা করতে নরওয়ের রাজধানী অসলোয় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে ইরান 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে গাজা পরিস্থিতি এবং পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর বোর্ড অব গভর্নরদের বৈঠকে এই 3 ইউরোপীয় দেশের আনা একটি প্রস্তাব পাশ হয়। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটিতে দাবি করা হয় তেহরান IAEA কে ঠিকমতো সহযোগিতা করছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 25 মিটার ব্যান্ডে, ছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানির শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে এ মামলা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন, জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। মফিজুর রহমান আরও বলেন, আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয়, কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন একনাথ শিন্ডে। তবে নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। পাকাপাকিভাবে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি তিনি ফিরে পাবেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে তার দলের নেতা এবং কর্মী সমর্থকরা শিন্ডেকেই ফের মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন। এ পরিস্থিতিতে বিজেপি কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তা এখনো স্পষ্ট নয়। সংবাদ সংস্থা PTI একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে। সেক্ষেত্রে প্রথমে সম্ভাব্য মন্ত্রিসভা গঠন করা হবে। শরিক দলগুলোর মধ্যে দপ্তর বন্টন করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় হঠাৎ দিল্লি যান বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির একটি সূত্র মারফত দাবি করা হয়, সরকার গঠনের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতেই মুম্বাই থেকে দিল্লি উড়ে গেছেন ফড়নবিশ। শোনা গিয়েছিল অমিত শাহের সঙ্গেও দেখা করবেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। পাকিস্তানে সরকার এবং বিরোধী দলগুলো মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদে একটি বড় মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাজধানীতে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো বিক্ষোভকারীদের মোকাবিলা করতে এবং যে কোনো মিছিল সমাবেশ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে বলে বলা হচ্ছে। রাজধানী ইসলামাবাদ শহর গত 3 দিন ধরে নিশ্ছিদ্র সামরিক দুর্গে পরিণত হয়েছে এবং যে কোনো
কোনো অবৈধ আন্দোলন ও মিছিল প্রতিরোধ করতে হাজার হাজার দাঙ্গা বিরোধী বিশেষ ইউনিট এবং গোয়েন্দা সংস্থাগুলোকে শহরের ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খান এবং তার দল এখনো বিশ্বাস করে যে তাদের সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে এবং আমেরিকার সহযোগিতায় ক্ষমতা থেকে সরানো হয়েছিল এবং ইমরান খানকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে। যদিও ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করার পর কয়েক বছর অতিক্রান্ত হয়েছে এবং এখন তিনি নিজের এবং তার দলের মর্যাদা পুনরুদ্ধার করতে চাইছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরেকটি প্রস্তাবে ভেটো দিয়ে মার্কিন সরকার নিজের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও নষ্ট করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। নিরাপত্তা পরিষদের 10 অস্থায়ী সদস্য দেশের তৈরি করা প্রস্তাবটিতে আমেরিকা ভেটো দেওয়ার পর সোমবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিসিনস্কি মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের মতামতের বিপক্ষে গিয়ে আমেরিকা তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক কাজে বাধা সৃষ্টি করার এই প্রচেষ্টার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিজের গ্রহণযোগ্যতায় যে কলঙ্ক কালিমা লেপন করেছে তা কখনো মুছে যাবে না। তবে আমেরিকার বাধা সত্ত্বেও গাজা উপত্যকায় ভয়াবহ রক্তপাত বন্ধ করার জন্য রাশিয়া চেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি প্রত্যয় জানান। এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং অবিলম্বে গাজা উপত্যকায় নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্তের ব্যাপারে একমত হয়েছে বলে খবর বেরিয়েছে। আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তা এবং ইসরায়েলি সূত্র মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওসকে জানিয়েছে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তারা বলেছেন, আমরা মনে করি আমাদের হাতে একটি চুক্তি আছে, আমরা একেবারেই গোল লাইনে রয়েছে, কিন্তু আমরা তা এখনো পাশ করতে পারিনি। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রী সবাই চুক্তিটি অনুমোদন করতে হবে এবং তার আগ পর্যন্ত যে কোনো কিছুই ভুল হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা অ্যামোস হোসেস্টিন বলেন, তিনি মনে করেন শীঘ্রই লেবাননে যুদ্ধবিরতি হবে। এছাড়া ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গতকাল বলেছেন, কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। এদিকে লেবাননের 4 জন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আর যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেবেন। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গত বুধবার হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসিম বলেছিলেন, তারা মার্কিন সরকারের তৈরি করা যুদ্ধবিরতি প্রস্তাবের খসড়া পর্যালোচনা করে এ ব্যাপারে তাদের মতামত দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল বিশ্ব সংবাদে আমাদের সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানে ইমরান খানের দলের নেতৃত্বে সরকার বিরোধী বড় সমাবেশকে ঘিরে সরকার ও বিরোধী দলগুলো এখন মুখোমুখি অবস্থানে। সরকার কঠোর অবস্থান নেয় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী ফেজওয়ান হোসেন। পাকিস্তানে সরকার এবং বিরোধী দলগুলো মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদে একটি বড় মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাজধানীতে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো বিক্ষোভকারীদের মোকাবেলা করতে এবং যে কোনো মিছিল সমাবেশ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে, রাজধানী ইসলামাবাদ শহর গত 3 দিন ধরে নিশ্ছিদ্র সামরিক দুর্গে পরিণত হয়েছে এবং যে কোনো অবৈধ আন্দোলন ও মিছিল প্রতিরোধ করতে হাজার হাজার পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে শহরের ভিতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খান এবং তার দল এখনো বিশ্বাস করে যে তাদের সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে এবং আমেরিকার সহযোগিতায় ক্ষমতা থেকে সরানো হয়েছিল এবং ইমরান খানকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে। যদিও ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করার পর কয়েক বছর অতিক্রান্ত হয়েছে এবং এখন তিনি নিজের এবং তার দলের মর্যাদা পুনরুদ্ধার করতে চাইছেন। যাই হোক, পাকিস্তান রাজনৈতিক সংকটের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কারণ পাকিস্তানে বিশেষ করে সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলা তীব্রতর হয়েছে।
এর অর্থ দাঁড়াচ্ছে পাকিস্তান যে উন্নয়নের পথে হাঁটা শুরু করেছে এবং বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে, সেই পাকিস্তান বর্তমানে গভীর রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের সম্মুখীন। এদিকে যে কোনো অস্থিরতা মোকাবেলার জন্য ইসলামাবাদ শহর ও এর আশেপাশের এলাকাগুলোতে টানা দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট ও মোবাইল ফোন বন্ধ রয়েছে। ইসলামাবাদ শহরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা এবং শহরের মধ্যে যোগাযোগের সব পথ বন্ধ রয়েছে। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আশঙ্কা করা হচ্ছে ইমরান খানের সমর্থকদের মিছিল ও আন্দোলন কর্মসূচি যদি ভালোভাবে নিয়ন্ত্রণ ও পরিচালিত না হয়, তবে সন্দেহ নেই যে সন্ত্রাসীরা নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি এবং তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের জন্য বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে পারে। পাকিস্তানে যে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হলে তা পারাচেনারে সংঘটিত সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্ত কাজকেও প্রভাবিত করতে পারে। যদিও সবসময় সন্ত্রাসী হামলার শিকার পাকিস্তানের শিয়ারা আশা করে যে পাকিস্তান সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যদিও পাকিস্তানের সংবিধান অনুসারে বিরোধী দলগুলো বড় যেকোনো মিছিল সমাবেশের আয়োজন করতে পারে, কিন্তু পাকিস্তানের নিরাপত্তা বিভাগ মনে করে পারাচেনারে উগ্র সন্ত্রাসীরা কয়েক ডজন শিয়া মুসলমানকে হত্যার পর এখন রাজনৈতিক সমাবেশ করার উপযুক্ত সময় নয়। এ কারণে জানা গেছে সমাবেশ ঠেকাতে ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে ইমরান খানের প্রায় 1000 সমর্থককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে জাস্টিস মুভমেন্ট পার্টির প্রাদেশিক ও জাতীয় সংসদের প্রতিনিধিরাও রয়েছেন। তাই ধারণা করা হচ্ছে অনেক বড় পরিসরে এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। ইমরান খানের স্ত্রী এবং খাইবার পাখতুনখোয়ার মন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে সরকার বিরোধীদের বড় কাফেলা যেকোনো মূল্যে ইসলামাবাদে প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা গেছে। এদিকে ইমরান খানের সমর্থকদের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকার বিরোধীদের মুখোমুখি হতে দ্বিধা করবে না এবং কঠোরভাবে তাদের দমন করা হবে। এই অবস্থায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আগামীতে আরো জটিল হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।